জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। দু একদিনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সাথে আগামী 31শে জুলাইয়ের মধ্যে সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে একমত হবে সেগুলো জুলাই সনদে স্থান পাবে বলেও জানিয়েছেন তিনি। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 31তম বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ। 29, 30, 31 জুলাই এই 3 দিন, 31শে জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিমধ্যেই যেহেতু প্রাথমিক খসড়াটা দেওয়া হয়েছে সেগুলোর আমরা মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকাল দুপুর পর্যন্ত, এবং আশা করছি বিভিন্ন মন্তব্যকে আমরা সংশ্লিষ্ট করে ওই অংশের বাইরেও প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক এখনো চলছে। এ নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে এখনো তো বৈঠক চলছে, সেখানে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের যে বৈঠক সেটি 11:30টার কিছু পরে শুরু হয়েছে এবং এখনো চলমান রয়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে এবি পার্টি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে সবার প্রতিনিধি কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এখনো আলোচনা চলমান। আজকে মোটা দাগে 3টি বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নারী নেতৃত্ব এবং মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের যে বিধি সেই বিধি। মোটা দাগে এই 3টি বিষয় নিয়ে কথা বলার আলোচনা চলছে এবং সেই আলোচনায় ঐক্যমত্যে পৌঁছানো যাবে কিনা সেটি নিয়ে হয়তো বা দুপুরের পরে সেখান থেকে বের হয়ে তারা ব্রিফ করবেন। এবং আলোচনা শুরুর আগে আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি সূচনা বক্তব্য দিয়েছেন এবং সেই সূচনা বক্তব্যে তিনি যেটি জানিয়েছেন যে এতদিনের যে আলোচনা সেই আলোচনায় কোন কোন বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছানো গেল এবং সেই ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়গুলো নিয়ে কিন্তু সব আগামী আরও 2 দিন এই দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলবে 31 জুলাই পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে সেসব বিষয়ের খসড়া প্রস্তুত করে তারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে এবং তারপরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এটি তিনি বলেছেন। এবং মোটা দাগে বলা চলে যে 20টি যে সংস্কার বিষয়ে যে ঐক্যমত্যের যে আলোচনা সেটির 12টিতে এখন পর্যন্ত সাময়িক প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। আরও 8টি বিষয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে এবং সেগুলো নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। এখনও কিন্তু আলোচনা চলছে আমরা দেখছি। এবং আলোচনা শুরুর আগে যে বিষয়গুলো বলছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যে তিনি জুলাই সনদের খসড়ার কথা বলেছিলেন, সেটি প্রস্তুত হয়েছে এবং সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এবং মোটা দাগে বলা চলে যে আজকের যে 3টি বিষয় নিয়ে আলোচনা চলছে সেটি এখনও চলমান, দিনব্যাপী আলোচনা চলবে এবং তারপরেই গণমাধ্যমকে তারা ব্রিফ করবেন যে সেটি নিয়ে কতটা ঐক্যমত্যে পৌঁছানো গেল, দলগুলো এটিতে তারা মেনে নিয়েছেন কিনা বা কী সিদ্ধান্তে উপনীত হলেন সেটি আমরা আর কিছুক্ষণ পরে হয়তো বা তারা বের হয়ে গণমাধ্যমকে জানাবেন। তো এই ছিল মোটা দাগে এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের আয়োজনে আলোচনায় এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম কমিশনের কার্যক্রমে হতাশা ব্যক্ত করে বিএনপির মহাসচিব বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে গুম হওয়া পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে তার দল। আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে,
তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আর্তি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। নিজেদের চাঁদাবাজি ঢাকতে এখন তরুণদের উপর দায় চাপানো হচ্ছে। টাঙ্গাইলে জুলাই পদযাত্রার শুরুতে এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নিজ দলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান তিনি। নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি ঢাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কথা আচরণ হবে না, বরং এই সংস্কৃতিকে 5 আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে এবং যারা ছাত্র আন্দোলন আমাদের সাথে জড়িত ছিল তাদের একটা অংশকে সেটার ভিতরে ঢুকানো হয়েছে। বৈষম্যবিরোধীতে অনেকে ছাত্র দলের ছিল, শিবিরের ছিল, তারা এই কাজের সাথে যুক্ত হয়েছে। এই কাজের সাথে যেই যুক্ত হোক না কেন আমরা তার বিরোধিতা করি এবং আমরা মনে করি দলগুলাকে আত্মপরিশুদ্ধির মধ্যে দিয়ে যেতে হবে। যদি নতুন দল হিসেবে আমরা এটা করতে না পারি তো জনগণ আমাদেরকেও অ্যাকসেপ্ট করবে না। জুলাই গণহত্যায় মানুষ পুড়িয়ে যেভাবে হত্যা করা হয়েছে সেটি 71 সালের নৃশংসতাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি মিলনায়তনে জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিচার নিয়ে বিন্দু মাত্র সন্দেহ না করার আহ্বান জানান তিনি। এ সময় গ্রেপ্তার ও মামলা বাণিজ্য থেকে জনগণ এখনও মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি সতর্ক করেন, জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা উঠে যাবে। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না, তো এগুলো এখনো চলছে। এইগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। আগামী 11 দিনকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নৈরাজ্যের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে বাহিনীর বিভিন্ন ইউনিটকে চিঠি দিয়ে এ নিয়ে সতর্ক করা হয়েছে। গতকাল পাঠানো চিঠিতে শঙ্কা প্রকাশ করা হয় ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশেষত আগামী 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়ে দলটির কিছু নেতাকর্মী সহিংসতা বা হামলা চালাতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি, যানবাহনের উপর নজরদারি ও সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদারের সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে 18টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এখন টিভিকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম খান পান্না। এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে 10 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেই 10 জনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট 6টি কেন্দ্র হবে ডাকসু নির্বাচন। সবশেষ 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সবশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে।
5 মাস পর আজ থেকে আবারও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা শেষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসাথে চলার বিষয়ে একমত শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েট ছাত্র দলের নেতাকর্মী ও বহিরাগতদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক ব্যক্তি। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয় অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে পুলিশ সহ নিহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হঠাৎ ভারী অস্ত্র নিয়ে ম্যানহাটনের 345 পার্ক এভিনিউয়ের 33 তলা ভবনের নিচে এলোপাথারি গুলি শুরু করে এক দুর্বৃত্ত। এতেই মূলত হতাহতের ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে। তার বাড়ি মৌলভীবাজার, নাম দিদারুল ইসলাম। গত 2 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশের কাজ করছিলেন তিনি। তাকে শ্রদ্ধা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছে। হামলার কারণ জানতে তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ। গাজা দুর্ভিক্ষ ইস্যুতে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভিন্ন মত পোষণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, অথচ এর একদিন আগে নেতানিয়াহু বলেছিলেন গাজায় কোনো ক্ষুধার্ত মানুষ নেই। যুদ্ধ চলার সময়ও ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা দিয়ে আসছিলেন তিনি। এই পরিস্থিতিতে গাজায় ফুড সেন্টার খোলার কথা জানান ট্রাম্প। এমনকি গাজায় ত্রাণ সীমিত হওয়ার জন্য নেতানিয়াহুকেই দায়ী করলেন তিনি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত 24 ঘন্টায় খাবারের অভাবে মৃত্যু হয়েছে 14 ফিলিস্তিনির, আর ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত 80 জন। এদিকে জাতিসংঘের সম্মেলনে মন্ত্রিপরিষদ বৈঠকে ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্রনীতি নিয়ে বেশ কয়েকটি দেশ প্রস্তাব দিলেও সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।